আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2 এর 13তম পর্ব। লিখেছেন ফারজানা মনি। মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভিতরে। একলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যে রক্তরঙে রঞ্জিত হয়ে আছে। সবকিছু ঠিকঠাক করে একলিমা খান আরিফকে ভেতরে রাখলো। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো। মেঘের অবস্থা অনেক খারাপ। মুহূর্তেই কেন জানো আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠলো। তার মন বলল, মনে মনে ভাবলো, আবির ভাই যদি একবার দেখতো তার কদমবিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের দুই প্রান্তে দুজন, কেউ কারো অবস্থা জানতেও পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমি আর এই অবস্থা আর দেখতে পারছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আবুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে গেলে আরো সমস্যা বাড়বে। বাকি সবাই কিছু বলার আগেই মিম হঠাৎ করেই বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আবুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দিন। আপুর অবস্থা ভালো না, এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকেই তেমন ভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পর পর বলছে, আমার আবির ভাইকে এনে দাও। আবির ভাই আপনি কই? মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি, ভাইয়া আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে বসলো পাশে। সাথে গেল মালিয়া খান ও হালিমা খান। একলিমা খানকে বলে গেল, বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো। একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। দুই শহরে দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যে মানুষ দুটার আত্মা এক জায়গায়, যে মানুষ দুটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হাসপাতালের বিছানায়, কিন্তু কেউ জানতেই পারল না। ডাক্তার দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর মেঘের খিঁচুনি কমাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ব্লিডিংও কিছুটা কমে এসেছে। এমার্জেন্সি রুম থেকে ডক্টর বেরিয়ে আসতেই খানবাড়ির সদস্যরা এগিয়ে আসলো। ইকবাল খান ডাক্তারকে প্রশ্ন করল, ডাক্তার, মেঘের অবস্থা এখন কেমন? ডাক্তার বলল, এখন মোটামুটি ভালো। খিঁচুনি ও ব্লিডিং দুটাই কমে এসেছে। পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত পেশেন্টের রেস্টের প্রয়োজন। ডাক্তারের মন্তব্য শোনার পর আরিফ প্রশ্ন করল, আমরা কি এখন ভাবির সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, হ্যাঁ পারেন, কিন্তু একসঙ্গে সবাই যাবেন না এবং ভেতরে কোনো কথা বা কান্নাকাটি করা যাবে না। আর হ্যাঁ, দুজনেই দায়িত্ববান অভিভাবক আমার কেবিনে আসুন। এই বলেই ডাক্তার কেবিনের দিকে চলে গেলেন। ইকবাল খান আলী আহমদ খানের উদ্দেশ্যে বলল, ভাইজান, সবটা তো শুনলেন, তোমরা মেঘের সাথে দেখা করতে যাও, আমি আর আরিফ ডক্টরের কেবিনে যাচ্ছি। আলী আহমদ খান বলল, ঠিক আছে। এবার আলী আহমদ খান মোজাম্মেল খানের উদ্দেশ্যে বলল, মোজাম্মেল, আর কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকবে? চলো, মেয়েকে দেখতে যাবে। মোজাম্মেল খান ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভাইজান, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি সইতে পারবো না। ভাইজান, ডক্টরকে বলো বেস্ট চিকিৎসাটা দিতে, যত টাকা লাগে আমি দিব। এটা বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন। আলী আহমদ খান মোজাম্মেল খানকে সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি নিজেও তো হার্টের রোগী, একবার স্ট্রোক করেছেন। ইকবাল খান মোজাম্মেল খানকে সরিয়ে এনে একটা চেয়ারে বসালো। মোজাম্মেল খান ইকবাল খানের দিকে তাকিয়ে মেজাজে কণ্ঠে বলে উঠল, কোথায় তোমাদের গণধর ছেলে আবির? আমি ওকে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম। বাড়িতে যে কোনো সময় মেঘের বিপদ হতে পারে জেনেও সে কেন ফোন অফ রেখেছে? তাকে এক্ষুনি খবর দেওয়ার ব্যবস্থা করো। বলো, রাজশাহী থেকে এই রাতেই গাড়িতে বাড়ি ফিরতে। বাড়ির সবাই অবাক লোচনে তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। কথাই আছে, পুরুষ মানুষকে কাঁদতে নেই, কিন্তু আজ যেন মোজাম্মেল খান সেই নিয়ম মানতে নারাজ। সবসময় শক্তপোক্ত হয়ে থাকা মানুষটাও আজ মেয়ের শোকে কাতর। একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না। এসব দেখে হালিমা খান মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কাঁদছে। আসবো? আরিফের কণ্ঠ পেয়ে ডাক্তার সামনে তাকিয়ে দেখলো আরিফ ও ইকবাল খান দাঁড়িয়ে আছে। ডাক্তার বলল, আসুন। ওরা গিয়ে সামনের চেয়ারে বসলো। ডাক্তার ইকবাল খানের উদ্দেশ্যে বলল, দেখুন মিস্টার খান, সত্যি এটাই যে আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আপনারা নিশ্চয়ই আগে থেকেই অবগত আছেন পেশেন্টের প্লাসেন্টা প্রিভিয়ার প্রবলেম আছে। মূলত সেটার কারণেই এই রক্তক্ষরণ। আপনারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করুন। ডাক্তারের কথার মাঝেই আরিফ বলল, রক্তের ব্যবস্থা করা আছে। ডক্টর, রক্ত কখন লাগবে শুধু জানাবেন। ডাক্তার বলল, ঠিক আছে, পেশেন্ট আজ এই রাতেই হসপিটালে অবজারভেশনে থাকুক। যদি এর মাঝে কোনো সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আবারও ব্লিডিং শুরু হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবে।
ইকবাল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তাহলে উপায় কি ডাক্তার? ডাক্তার বলল, আমি ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডক্টরের সাথে যোগাযোগ করেছি। উনি রেকমেন্ড করেছেন যে পরবর্তীতে আবারও কোনো সমস্যা হলে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্যার বেস্ট চিকিৎসা ওই জায়গাতেই পাওয়া যাবে। ঢাকা হসপিটালে অনেক সিনিয়র ডাক্তার আছে যারা আমাদের থেকেও অনেক বেশি পারদর্শী। আপনারা আল্লাহকে ডাকুন যেন সমস্যা আর না বাড়ে। আমরা এখনও শিওর না, বাট পেশেন্টের অবস্থা যদি উন্নত না হয় তাহলে হয়তো পেশেন্টের 8 মাসেই সিজার করানো লাগতে পারে। ডাক্তারের কথা শুনে আরিফ আর ইকবাল খান কেবিনের বাইরে চলে আসলো। ইতিমধ্যে সকলেই মেঘের সাথে দেখা করতে চলে এসেছে। চাঞ্চল্য মেয়েটা আজ কোনো কথা বলছে না। তার নিথর দেহটা হাসপাতালের বিছানায় পড়ে আছে, শুধু নিঃশ্বাসের ওঠানামা ছাড়া পুরো দেহ নিস্তব্ধ। ইকবাল খান ও আরিফকে দেখে খান পরিবারের সদস্যরা এগিয়ে এসে জানতে চাইলেন ডাক্তার কি বলেছে। ইকবাল খান তাদের তেমন কিছু জানালেন না, শুধু বললেন, সবাই আল্লাহকে ডাকো। মেঘ যদি সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে তাকে ঢাকা হাসপাতালে শিফট করা হবে। এই কথা শুনে সকলেই চোখের জল ফেলছে। ওইদিকে বুন্না বারবার তানভীরকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো এখনো ফোনটা বন্ধ। বাধ্য হয়ে এবার রাকিবের ফোনে কল দিল বুন্না। বুন্নার কণ্ঠ পেয়ে রাকিব ফোনটা তানভীরের কাছে নিয়ে দিল। ফোনের ওপাশে তানভীরের কণ্ঠ পেয়ে বুন্না ফুপিয়ে কেঁদে উঠল। বুন্নার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল, বুন্না প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বুন্না ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়, কেমন আছেন? তানভীর বলল, আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। বুন্না বলল, রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাই আছে, উনি কি জানেন মেঘের এই অবস্থা? তানভীর বলল, না জানে না। বুন্না বলল, কেন, আপনারা কি তাকে কিছু বলেননি? তানভীর বলল, না। বুন্না বলল, কেন বলুন তো? তানভীর বলল, কারণ সে এখন শোনার অবস্থাতে নেই। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই বুন্না আটকে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবির ভাইয়ের? তানভীর চুপচাপ, ফোনের ওপাশ থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বুন্না বলল, বলুন না কি হয়েছে আবির ভাইয়ের, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বুন্না আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাইয়ার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, অন্যদিকে বুনুর অবস্থাও ভালো না। বুনুর কাছে তো তোমরা সবাই আসো, কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বুনুর টেনশনে রাজশাহীতে থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুজনের করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুন্না বলল, আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ার কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। তানভীর গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, ভাইয়া বুনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে বাসার দিকে ফিরছিল। আমাকে কল দিয়ে বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বুনুকে সারপ্রাইজ দিবে, কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টের প্রথমে আমার নাম্বারটা পাওয়া যায়। সেই অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়েই আমি, রাকিব, রাসেল ও আসিফ ভাইয়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছাই। পৌঁছে দেখি ইতিমধ্যেই ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। ভাইয়া মাথায় এবং পিঠের মেরুদণ্ডতে প্রচন্ড আঘাত পেয়েছে। তানভীরের এত দীর্ঘ কথা শুনে বুন্না আবার ফুপিয়ে কেঁদে উঠল, বলল, এখন আবির ভাইয়া কেমন আছেন? তানভীর বলল, ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডাক্তার জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ভাইয়া বারবার বুনুকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমাকে মেঘের কাছে নিয়ে চল, আমার কেমন যেন লাগছে, আমি আমার মেঘের কাছে ফিরতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরো বেড়েছে। বারবার বলছে, মেঘের কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সায় দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডাক্তার বাধ্য হয়ে তাকে ঘুমের ইনজেকশন দিয়েছে। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। বুন্না বলল, সাবধানে থাকবেন, আবির ভাইয়ার খেয়াল রাখবেন। তানভীর বলল, বুন্না শোনো, ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটা জানে, কোনো কিছুর প্রয়োজন পড়লে আরিফকে বলবে, আর আবির ভাইয়ার এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। বুন্না বলল, ঠিক আছে। ওদিকে মেঘ এখনো ঘুমাচ্ছে। রাত বাজে প্রায় 4টা, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, তাই ডাক্তার আশা রেখেছে হয়তো সবটা সামলে নিবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারল না তার ঘুমের মাঝেই খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন। যদিও আকলিমা খান চলে যেতে চায়নি, কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে সে ফেলবে। রাতের আধার কাটিয়ে তখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব।
ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকালে ছুটে গেল মেঘের কেবিনের দিকে, এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডাক্তারের কাছে। ডাক্তার এসে সবটা দেখে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই, আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টকে অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি। এই বলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আলী আহমদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহমদ খানকে বাতাস করা শুরু করলো। আলী আহমদ খান অঝরে খামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আপুর জন্য। ভাইজান, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ নিশ্চয় আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমদ খান চোখ মেলে তাকালো। কাতর কণ্ঠে বলল, তোমরা কেউ আমার আবিরকে খবর দে। ইকবাল খান বলল, তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় আছে এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরো অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি। সবকিছু জানার পরেও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি, ভাবিকে এখনই নিয়ে যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পিছনে ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তানভীর, এই তানভীর। আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আসিফ ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে, আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করবে। তানভীর বলল, কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? আবির বলল, তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। তানভীর বলল, কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আবির বলল, আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমাকে ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবার রক্তক্ষরণ হচ্ছে। আবির বলল, হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো। দেখলো সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙাচুরো ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। তানভীরকে বলল, তানভীর তোর ফোনটা দে। আবিরের কণ্ঠ শুনে তানভীরের সারা শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। তানভীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমার ফোনে চার্জ নেই, ফোন অফ। আবির বলল, কতক্ষণ ধরে তোর ফোন অফ? তানভীর বলল, গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আবির বলল, আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল? তানভীর বলল, 4:30 নাগাদ। আবির বলল, ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচ অফ। আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দিয়ে মেঘকে কল দেই। এই এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন। এই বলেই ডাক্তার এহসান বের হওয়ার পথে পা রাখলো। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পিছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথার ক্ষতটা অল্প দেখা গেলেও ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকে রূপ নিতে পারে। এই বলেই ডাক্তার আবার বেরিয়ে গেল। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে। তেজও আছে প্রতিদিনের মতোই, কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই। সকালের স্নিগ্ধতা নেই, নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তারা। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগেই মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেক করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যে খান পরিবারের ডাক্তারের পরামর্শ অনুযায়ী 7 ব্যাগ রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মেয়েটা ব্যথায় কুকড়ে আছে, ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না। তাও তার চোখ দুটো ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও কেউ। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডাক্তারের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছেন। মোজাম্মেল খান ও আলী আহমদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছেন। মালিয়া খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত। গতকাল বুন্না ও একলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতেই বুন্না ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডাইরেক্ট ঢাকা হসপিটালে আসছে। মাহমুদা খান ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডাক্তারের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আরিফ, মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডাক্তারের সামনে এগিয়ে গেল। আরিফ বলল, ডাক্তার আমরা আছি। ডাক্তার বলল, আপনি কি হন পেশেন্টের? আরিফ বলল, ভাই। ডাক্তার বলল, পেশেন্টের হাজবেন্ড কই? আরিফ বলল, উনি আপাতত শহরের বাইরে আছে। কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন। ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান।
এখানে পেশেন্টের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই চাচা চাচি সবাই আছে। ডাক্তার বলল, সরি মিস্টার, পেশেন্টের হাজবেন্ডকে আমাদের লাগবে। আরিফ বলল, কেন ডাক্তার, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ডাক্তার বলল, ঠিক আছে, আপনারা যে কোনো 2 জন আমার কেবিনে আসুন। ডাক্তারের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো। ডাক্তার বলল, বসুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো। ডাক্তার বলল, দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি, যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। মেঘের সব রিপোর্ট আবিরের কাছে থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউ জানতো না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি। পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ। সেই অপারেশনের কারণে পেশেন্ট পরবর্তীতে আর কোনো বাচ্চা নিতে পারবেন না। পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ুর অপারেশন একসাথেই করব কিছুক্ষণের মধ্যে। ডাক্তারের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল। বলল, ডাক্তার, জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না? ডাক্তার অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনাদের মেয়ে বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কিভাবে নিবে? জরায়ুর এই অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ইকবাল খান বলল, ঠিক আছে, আমি বাইরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানাচ্ছি। ডাক্তার বলল, এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজব্যান্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন। হঠাৎই বাইরে কারো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আরিফ আর ইকবাল খান ছুটে গেল বাইরে। দেখলো রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শক্ত হতে। আবির তানভীরের কলার ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তা শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। তানভীর বলল, ভাইয়া তুমি প্লিজ শান্ত হও, বোনও সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরো তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাপা দিল তানভীরের গলায়। পরিবারের সবার কথায় আবির শান্ত হলো। ছুটে যেতে চাইল মেঘের কাছে। আরিফ আবিরের হাত ঝাপটে ধরে বলল, ভাইয়া, ভাবির কাছে তুমি পরে যাও, আগে আমাদের সাথে চলো। আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবার বলল, ভাবির এমার্জেন্সি সিজার করা লাগবে, সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করল, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটা খুলে জানালো। তারপরে ইকবাল খান প্রশ্ন করল, আবির তুই কি জানতি তোদের টুইন বেবি হবে? আবির বলল, জি, কয়েকদিন আগেই জেনেছি, কিন্তু মেঘকে জানায়নি। আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবার বলল, কাকামুনি, আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। ইকবাল খান বলল, হ্যাঁ তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় 20 মিনিট পর মেঘ, এই মেঘ। আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এসেছেন আহিয়ার আব্বু? আবির মেঘের হাতটা চেপে ধরে বলল, হ্যাঁ আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়লো না, জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত ও মেঘের সাথেই থাকতে চাই। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। মেঘ বলল, আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয় আপনি আমার আহিয়াকে দেখবেন, আর কিছু হতে দিবেন না। আবির বলল, আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে, আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমরা দুজনের জন্য বাঁচব। মেঘ বলল, না না আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন, আর হ্যাঁ আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি। এই বলেই মেঘ অজরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে ঝাপটে ধরল নিজের বুকে। আবির বলল, আমি কিছু হতে দিব না তোমায়, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু, আবারও সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডাক্তার, নার্স সহ সকলেই স্তব্ধ। ডাক্তারের ইশারা পেতেই আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়ল। ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে। আশেপাশে সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামীকে দেখায় ব্যস্ত।
অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির। এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির। দুহাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তারের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়া করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ডাক্তার হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর। আবির বলল, সুখবর? ডাক্তার বলল, জি, একটা অপারেশন সাকসেসফুল। আপনার মাশাআল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন হেসে প্রশ্ন করলো, আর আমার মেঘ? ডাক্তার এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্টও ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জরায়ুর অপারেশন করা প্রয়োজন হয়নি। আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ। আবির এবার খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডাক্তার। ডাক্তার বলল, ইটস ওকে মিস্টার খান। আবির বলল, আমার সন্তানেরা আর তাদের মা কোথায়? ডাক্তার বলল, পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে। এটা বলে ডাক্তার হাসি মুখে চলে গেল। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল, আর সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে।